গল্প স্বল্প বেঙ্গলি ক্লাসিক আপনার অবসরের দিন যাপন। নমস্কার, আমি অভি। আজ আপনাদের সামনে উপস্থাপনা করব এক ভৌতিক গল্প। যে ভৌতিক গল্পের সঙ্গে রহস্য এতটাই সুন্দরভাবে মেলবন্ধন ঘটেছে যা রোমাঞ্চ সৃষ্টি করবে আপনাদের। আর সেই রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিকতা মিশিয়ে যে গল্পটি লিখেছেন তিনি এডগার অ্যালেন পো। তারই গল্প থেকে বেছে নেওয়া আজকের গল্প, দ্য ফল অব দ্য হাউস অফ অ্যাশার। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিকে একটি লাইক করবেন, আর অবশ্যই আগামী দিনের গল্পগুলো শোনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আজকের গল্প, দ্য ফল অব দ্য হাউস অফ অ্যাশার। শরতের এক বিশ্রী স্যাঁতস্যাঁতে দিনে আমি যাত্রা শুরু করলাম অ্যাশারদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কয়েকটা গ্রাম পার হওয়ার পর সন্ধ্যার দিকে ওদের প্রাসাদটা চোখে পড়ল। অ্যাশার আমার ছেলেবেলাকার বন্ধু। ওর পুরো নামটা বলে রাখি, রডরিক অ্যাশার। বহুদিন ওর সাথে দেখা সাক্ষাৎ নেই। অবশ্য আমি থাকি অনেকটাই দূরে, তাই এদিকটাতে অনেকদিন আসাও হয় না। আজকেও আসতাম না, কিন্তু দিন কয়েক আগে অ্যাশারের একটা চিঠি পেয়েছি আমি। ভয়ানক সে অসুস্থ, মানসিক ভারসাম্য নাকি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে একজন বন্ধুর সাহচর্য ওর খুব দরকার। আর পুরনো বন্ধু বলতে আমি ছাড়া অ্যাশারের আর কেউ ছিল না। অ্যাশারের প্রত্যাশা আমার সান্নিধ্যে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। বাল্য বন্ধুর কাতর অনুরোধ ফেলতে পারিনি, তাই চিঠি পেয়ে ছুটে এসেছি। রডরিক অ্যাশার আমার ঘনিষ্ঠ বন্ধু হলেও ওর সম্পর্কে আমি যে তেমন কিছু জানি তা কিন্তু নয়। আসলেও মুখ ফুটে নিজের সম্পর্কে কখনো কিছু বলেনি। শুধু জানি কয়েক পুরুষ ধরে ওদের এই গ্রামে বাস। ওর পূর্বপুরুষের অনেকেই শিল্পকলা চর্চা করতেন, ঝোঁক ছিল গান বাজনার প্রতিও। কেউ কেউ ছিলেন বিখ্যাত দানবীর। গ্রামের সবচেয়ে পুরনো পরিবার বলে পরিচিতি। অ্যাশারদের প্রাসাদটাও বিশাল, কিন্তু কেমন যেন এক অশুভ একটা ব্যাপার আছে বাড়িটাকে ঘিরে। বিরাট প্রাসাদের কাঠামোটার দিকে তাকিয়ে আমার ভয় করতে লাগলো। দেওয়ালগুলো ধূসর, ঠান্ডা। দেওয়াল ঢাকা পড়েছে শ্যাওলা আর লতানো উদ্ভিদের আড়ালে। জানলার দিকে চাইতে শিরশির করে উঠল গা। কঠোরগত শূন্য চোখ যেন চেয়ে রয়েছে সবকটা জানলার দিক থেকে। আয়ু ফুরিয়ে আসা কয়েকটা গাছ, সাদা মরাটে এখনো ধুঁকতে ধুঁকতে দাঁড়িয়ে আছে প্রাচীন বাড়িটির স্যাঁতস্যাঁতে মাটিতে। অ্যাশারদের প্রাসাদের দিকে ভালো করে তাকাতে কানে এলো এক আওয়াজ। সঙ্গে তাকাতেই মনে হলো কুয়াশার এক অদ্ভুত একটা মেঘ যেন ঘিরে আছে ওটাকে। গাছের জলা আর তার সঙ্গে মরতে বসা গাছ থেকে বাষ্প যেন উঠে আসছে। পাথুরে দেওয়ালগুলোকে ধীরে ধীরে ঢেকে ফেলছে কুয়াশার মেঘটা। শ্যাওলা পড়া হলেও বেশিরভাগ দেওয়াল এখনো পোক্ত। শুধু দু একটা জায়গায় ফাটল ধরেছে। ভালো মতো লক্ষ্য করে বুঝলাম ছাদ থেকে একটা সরু ফাটল আঁকা বাঁকা হয়ে নেবে গিয়েছে নিচে। এসব দেখতে দেখতে সরু লন ধরে এগোলাম বাড়িটার দিকে। চাকর শ্রেণীর এক লোক আমাকে দেখে এগিয়ে এলো। ঘোড়াটার দায়িত্ব তাকে বুঝিয়ে আমি ধনুকাকৃত হল ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আর এক লোক আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল রডরিক অ্যাশারের কাছে। বেশ কিছু অন্ধকার এবং আঁকা বাঁকা প্যাসেজ পার করতে হলো। ঢেউ খেলানো সিলিং, দেওয়াল ভাঁজ হয়ে যাওয়া টাপেস্ট্রি, কালো কাঠের মেঝে ইত্যাদি কোনো কিছুই আমার নজর এড়ালো না। সিঁড়ির গোড়ায় পরিচিত হলো পরিবারের
ডাক্তারের সঙ্গে। কেন জানি না তিনি গা হুড়মুড়িয়ে পড়তে যাচ্ছিলেন। এদিক ওদিক তাকালেন সভয়ে, তারপর তড়িঘড়ি চলে গেলেন নিজের কাজে। এক সময় একটা ঘরের দরজা খুলে দিল চাকর। দেখলাম আমার বন্ধু চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছে। আমাকে দেখে হাসি ফুটলো তার মুখে, উষ্ণ অভ্যর্থনা জানালো সে। রড্রিক অ্যাশারের ঘরটা বেশ বড়, উঁচু ছাদ, জানলাগুলো এত লম্বা এবং সরু যে মই বেয়ে ওগুলোতে খুলতে এবং বন্ধ করতে উঠতে হয়। দেওয়ালে কালো পর্দা ঝোলানো, আসবাবগুলো পুরোনো আমলে, ভাঙাচোরা, বিদঘুটে। প্রচুর বই, বাদ্য বাজনার কয়েকটা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘরে। পুরো পরিবেশটা আমার কাছে বিষণ্ণ আর নিষ্প্রাণ বলে মনে হলো। মানুষের জীবনে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি বহু পরিবর্তন দেখেছি আমি, কিন্তু তাদের কারোর সাথে রড্রিক অ্যাশারের তুলনা হতে পারে না। ও বরাবরই রোগা পাতলা ছিল, মুখটা ছিল সরু ম্লান, চোখ দুটো বড় বড়। কিন্তু এতদিন পর ওর চেহারা দেখে রীতিমতন চমকে উঠলাম। ভূতের মতন লাগছে অ্যাশারকে। চোখ দুটো ভয়ঙ্কর উজ্জ্বল, চুল কাটে না কতদিন কে জানে, মাথার চিরুনিও বোধ হয় পড়ে না বহুদিন। মুখটাকে প্রায় ঢেকে আছে কোঁকড়া চুলের ঢেউ। চেহারাটা আরো শুকনো হয়ে গেছে। সৌজন্য বিনিময়ের পর রড্রিক তার অসুস্থতা সম্পর্কে বলতে লাগলো। বলল অসুখটা অদ্ভুত এবং বিচিত্র। তার বংশের মানুষের এর আগে এই অসুখে আক্রান্ত হয়েছেন, কিন্তু কেউ সুস্থ হয়ে উঠতে পারেননি। ওর মতে এটা বংশগত একটা অভিশাপ। এই অভিশাপ থেকে রেহাই পাবার কোনো উপায় নেই। ওর অবস্থা এমন হয়েছে যে খুব নরম এবং পাতলা কাপড় ছাড়া পরতে পারে না। বিস্বাদ খাবারগুলো খেতে ভালো লাগে। ক্ষীণ আলো সহ্য হয় না চোখে। ফুলের গন্ধ নাকে এলে দম বন্ধ হয়ে আসে অ্যাশারের। কিন্তু বিশেষ বাদ্যযন্ত্রের বাজনা ছাড়া অন্য যে কোনো শব্দ ওকে আতঙ্কিত করে তোলে। এক অদ্ভুত আতঙ্ক পেয়ে বসেছে রড্রিক অ্যাশারকে। সামনের দিনগুলোর কথা ভাবলেই আমার ভয় করে, বলল রড্রিক। মনে হয় ভয়ঙ্কর কোনো ঘটনায় প্রাণ হারাবো। রড্রিকের সাথে কথা বলে বুঝলাম এই বিশাল প্রাসাদ সম্পর্কে প্রচুর কুসংস্কার ওর অভ্যন্তরে পূর্ণ। মনে হয় ঘরের দেওয়াল, আসবাবপত্র, জলাভূমি পর্যন্ত ওকে থাবা মেরে ধরতে আসছে। ব্যাখ্যা করতে পারল না রড্রিক, শুধু বলল অজানা এক কারণে বহুদিন ঘরের বার হয় না সে। খানিক ইতস্তত করে রড্রিক এক সময় বলল ওর এই ভয়, ভীতি এবং আশঙ্কার পিছনে অনেকাংশেই ভূমিকা রাখছে ওর বোন ম্যাডলিনের দুরারোগ্য এক ব্যাধি। এই দুনিয়ায় রক্তের বন্ধন বলতে ম্যাডলিন ছাড়া কেউ নেই রড্রিকের। ও মারা গেলে করুণ গলায় বলল অ্যাশার। অ্যাশার বংশের দ্বীপ জ্বালাতে আমি ছাড়া আর কেউ থাকবে না। রড্রিক কথা বলছে এই সময় দূর প্রান্তের একটা দরজা দিয়ে ভেতরে ঢুকলো ম্যাডলিন। অ্যাশারের দিকে তাকালো পর্যন্ত না, বেরিয়ে গেল আর এক দরজা দিয়ে। আমি ওর দিকে বিস্মিত হয়ে চেয়ে রইলাম বেশ খানিকক্ষণ। সেই সাথে কেন জানি না ভয় ভয় করতে লাগলো। ম্যাডলিন চলে যেতে রড্রিকের দিকে ফিরলাম আমি। দুহাতে মুখ ঢেকে আছে সে। কঙ্কালসার আঙুলের ফাঁক দিয়ে নামছে অশ্রুধারা। ম্যাডলিনের অসুখ ডাক্তাররাও ধরতে পারছে না, বলল রড্রিক। কোনো কিছুর প্রতি আগ্রহ নেই ম্যাডলিনের। ধীরে ধীরে একটা ছায়াতে যেন পরিণত হচ্ছে সে। ঘন্টার পর ঘন্টা নীরবে বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে ম্যাডলিন, এক চুলও নড়ে না। ওই দিন সন্ধ্যায় রড্রিক আমাকে জানালো ম্যাডলিন বিছানা নিয়েছে।
জানতাম না কয়েক ঘন্টা আগে জীবিত অবস্থায় আমি তাকে শেষবারের মতন দেখেছি। তারপর আর নিজের বোন সম্পর্কে একটা কথাও বলল না রড্রিক। পরের কয়েকটা দিন ওর বিষণ্ণতা দূর করতে আমি যথাসাধ্য চেষ্টা চালালাম। একসাথে বই পড়লাম, গিটারে সুর তুললো ও। আসলে পাগলের মতন বাজালো সে বাদ্যযন্ত্রটা, যেন ভৌতিক একটা কণ্ঠ উঠে এলো তারের ফাঁক দিয়ে, প্রতিধ্বনি তুলল দেওয়ালে। রড্রিকের আঁকার হাত ভালো ছিল, পূর্বপুরুষদের কাছ থেকে ওই গুণটা ও পেয়েছে ভালোই। প্রচুর ছবি আঁকলো সে ওই কদিন। তবে একটা ছবি আমার নজর কাড়ল। ছবিটা একটা সুড়ঙ্গের, এক টানা লম্বা, দেওয়াল বেশ নিচু, মসৃণ এবং ধবধবে সাদা। পরিষ্কার বোঝা যায় সুড়ঙ্গটা মাটির অনেক নিচে। বেরোবার কোনো পথ নেই, নেই কোনো মশাল, অথচ আলোকিত হয়ে আছে ওটা, যেন লুকোনো সূর্য আছে ওর ভেতরে, সেখান থেকেই আলো ছড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার। রড্রিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে কেটে যেতে লাগলো দিন। একদিন অ্যাশার বলল ওর মাথার একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা কি জানতে চাইলাম আমি। অ্যাশার বলল ওর ধারণা ইট পাথরেরও প্রাণ আছে, আর মানুষের মতোই উদ্ভিদ এবং ইট পাথর বেঁচে থাকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে। বুঝলাম অসুখ ওর মস্তিষ্কে দানা বেঁধেছে, প্রলাপ বকা শুরু করেছে। বলল এর প্রমাণও আমি তোমাকে দেখাতে পারবো। তুমি তো আমাদের জলাটা দেখেছো, গোটা বাড়িটাকে বেড় দিয়ে রেখেছে ওটা। জলা থেকে এক খণ্ড মেঘ হেসে উঠে ঘিরে রাখে বাড়িটাকে, দেওয়ালগুলোর ওপর চাপও সৃষ্টি করে। আমি বিস্মিত হয়ে তাকালাম ওর দিকে। মনে পড়ল অ্যাশারদের বাড়িটা দেখবার পর ঠিক একই রকম অনুভূতি আমারও হয়েছিল। আর জলা থেকে ভেসে আসা বাতাসটা আমার দম বন্ধ করে দিতে চায়, বলল রড্রিক। ওটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এভাবে হয়তো আমি আর একদিনে শেষ হয়ে যাব। রড্রিকের কণ্ঠে এমন কিছু ছিল যে ভয় লাগলো আমার। বিষয়টা বদলে বইয়ের মধ্যে একটু পড়ে ওকে ডুবে যেতে দেখে স্বস্তি পেলাম। যাই হোক, এভাবেই চলে যাচ্ছিল দিন। একদিন সন্ধ্যায় রড্রিক ম্লান মুখে জানালো মারা গেছে তার বোন ম্যাডলিন। রড্রিক কথাটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে, বলতে গেলাম আমি। কিন্তু রড্রিক মাঝপথে থামিয়ে দিল আমাকে, যেন আমার সান্ত্বনা বাক্য শোনেনি সে। আমি ঠিক করেছি, বলল সে, কবর দেওয়ার আগে সপ্তাহ 2 ম্যাডলিনের লাশ লুকিয়ে রাখবো। ডাক্তাররা তার অদ্ভুত অসুখের ব্যাপারে এখনো যথেষ্ট কৌতূহলী। ওরা ম্যাডলিনকে আরো পরীক্ষা করতে চায়। আমি যদি এখন ওকে কবর দিই, তাহলে হয়তো কবর খুঁড়েই ওরা ম্যাডলিনের লাশ পরীক্ষা করতে নিয়ে যাবে। কিন্তু আমরা কয়েকটা দিন দেরি করলে ওরা জানতেও পারবে না কোথায় ম্যাডলিনকে কবর দিয়েছি। ওকে কোথায় লুকিয়ে রাখতে চাও রড্রিক? জানতে চাইলাম আমি। আমাদের পারিবারিক যে গোরস্থান এখান থেকে বেশ দূরে, কিন্তু এই বাড়িতে প্রচুর গোপন ঘর আছে যেখানে। কথাটা শেষ করবার আগেই সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। সিদ্ধান্তটা অস্বাভাবিক ভাবলাম আমি, কিন্তু ডাক্তারের শয়তানি চাহনির কথা মনে পড়ে গেল আমার। মৃত ম্যাডলিনের লাশ নিয়ে খোঁড়াখুঁড়ি করবে, এই ব্যাপারটা ভাবতেই মেজাজ খারাপ হয়ে গেল। তার চেয়ে রড্রিক ওকে লুকিয়ে রাখবে তাই ভালো। কফিনে শোয়ানো ম্যাডলিনের লাশ আমি আর রড্রিক একটা ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গিয়ে রেখে এলাম। ঘরটা একটা ভল্ট বলা যেতে পারে। বাড়ির ফাউন্ডেশনের দেওয়ালের সাথে ঘরটা ছোট, স্যাঁতস্যাঁতে, আলো টালো নেই। আমি যে ঘরে শুই সেটার ঠিক নিচেই এই ঘর। বহু আগে এই ঘরটা কারাগার হিসেবে ব্যবহার করা হতো। তারপর একটা রূপান্তর ঘটল গোলা বারুদের স্টোরের রুম হিসেবে।
ঘরটার দেওয়াল, মেঝে, ভারী লোহার দরজা পর্যন্ত তামা দিয়ে মোড়ানো। ড্যাম্পের হাত থেকে রক্ষার জন্য এই ব্যবস্থা। লক্ষ্য করলাম খোলার সময় তীক্ষ্ণ ঘর ঘর আওয়াজ করল দরজাটা। ঘরটির ভেতরে কাঠের কতগুলো স্ট্যান্ডের ওপর কফিনটা রাখলাম দুজনে। কফিনের ঢাকনাটা খুলে শেষবারের মতন তাকালাম মৃত ম্যাডলিনের মুখের দিকে। এই প্রথমবারের মতন ভাই আর বোনের মধ্যে চেহারায় গভীর একটা মিল নজর কাড়লো আমার মনোভাব বুঝতে পেরেই বোধহয় বিড়বিড় করে রড্রিক বলল ওরা জমজ ছিল। জানালো দুজনের মধ্যে কিছু অদ্ভুত ব্যাপারের বোঝাপড়া ছিল যা সচরাচর ভাই বোনদের মাঝে দেখা যায় না। ম্যাডলিনের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা গেল না। ওর মুখটা লালচে হয়ে আছে, অদ্ভুত এক টুকরো হাসি ঠোঁটে, বা শিরশির করে উঠল হাসিটা দেখে। ঢাকনা নামিয়ে দিলাম, বন্ধ করলাম কফিন, তারপর চলে এলাম বাইরে। দিন যতই যাচ্ছে রড্রিকের আচার আচরণ ততই পাল্টে যেতে লাগলো। সে এখন আর গিটার বাজায় না, তুলি ছুঁয়ে দেখে না, এমনকি বই নিয়ে বসে না পর্যন্ত। সারাক্ষণ দেখি এ ঘর ও ঘর করছে, চেহারায় উদ্ভ্রান্ত ভাব। ঝকঝকে চোখের ঔজ্জ্বল্য নিষ্প্রভ হয়ে এলো ক্রমশ। বিমর্ষ মুখটা ভীতিকর হয়ে উঠল। ও আমার সাথে যখন কথা বলে মনে হয় অজানা কোনো ভয়ে কাঁপতে থাকে। মাঝে মাঝে মনে হয় রড্রিক যেন একটা গোপন কথা বলার চেষ্টা করছে আমাকে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছে না। আবার ঘন্টার পর ঘন্টা ওকে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে হয় পাগল হয়ে গেছে রড্রিক। কান পেতে কি যেন শোনার চেষ্টা করছে কখনো কখনো। রড্রিকের এরকম অবস্থা দেখে আমি ভীত হয়ে উঠলাম। ওর ভয় গ্রাস করলো আমাকেও। মনে হলো আতঙ্কের অক্টোপাস যেন হুড় নেড়ে ধরতে আসছে আমাকে। আতঙ্কটা ধীরে ধীরে আমাকে পেয়ে বসলো। তারপর ম্যাডলিনকে কবর দেওয়ার 1 সপ্তাহ পরে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা, যার কথা আমি জীবনেও ভুলব না। সেদিন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল, ঘুম আসছিল না। অন্ধকারে চুপচাপ শুয়েছিলাম। খুব নার্ভাস বোধ করছিলাম, চেষ্টা করছিলাম অস্বস্তিকর অনুভূতিগুলো ঝেড়ে ফেলতে। বারবার মনে হচ্ছিল আমার ঘরের আসবাবপত্র আর দেওয়ালের ছবিগুলো যেন জ্যান্ত হয়ে উঠছে। মনকে প্রবোধ দিলাম ভয় পেয়েছি বলে এই রকম ভাবছি আমি, আসলে সবই ভুল। কিন্তু ভয় ভয় ভাবটা গেল না কিছুতেই, আরো যেন চেপে বসলো মনের গভীরে। বিছানার ওপর উঠে বসলাম। একটা শব্দ কানে এসেছে, ঝড়ো ঝড়ো বাতাসের গোঙানি ছাপিয়েও ওই শব্দটা স্পষ্ট শুনতে পেয়েছি। নিচু অস্পষ্ট একটা আওয়াজ। একটু পরে মিলিয়ে গেল ওটা। আবার শুরু হলো। গায়ের রোম খাড়া হয়ে উঠল অজানা ভয়ে। এভাবে ঘুমানোর চেষ্টা করা বৃথা, তাই উঠে পড়লাম বিছানা ছেড়ে, জামা কাপড় পরতে শুরু করলাম। হঠাৎ মেঝেতে কার যেন পায়ের শব্দ, বারান্দা ধরে হাঁটছে। এমন ঝড়ের রাতে কে এলো? দড়াম করে খুলে গেল দরজা। ঝড়ের গতিতে ভেতরে ঢুকলো রড্রিক অ্যাশার। বিস্ফারিত চোখ, হাঁ করে আছে মুখ। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো রড্রিক, যেন ভীষণ ভয় পেয়েছে। পর হঠাৎ কথা বলতে শুরু করলো। তুমি দেখোনি ওটা? জিজ্ঞেস করলো সে। না দেখলে এক্ষুনি দেখতে পাবে বলে ক্ষিপ্রপ্রায়ে রড্রিক এগোলো জানলার দিকে। ঝট করে খুলে ফেললো কপাট। বাতাসের তীব্র একটা ঝাপটা ঢুকলো ঘরের ভেতরে, আমাদের প্রায় উড়িয়ে নিয়ে যেতেই চাইল। বাইরে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি। অদ্ভুত সুন্দর একটা রাত। বাড়িটার ছাদের ওপর যেন ঝুলে আছে ঘন মেঘের শাড়ি। বাতাসে শোঁ শোঁ গর্জন শুরু করেছে। মেঘগুলো সার বেঁধে উঠছে, হঠাৎ দলছুট হয়ে গেল। উড়ন্ত মেঘের নিচের অংশ আর
গাছের গুড়িগুলোকে যেন ঘিরে আছে অস্বাভাবিক একটা আলোর ছটা। আকাশে চাঁদ নেই, তারাও জ্বলছে, ঝলসে উঠছে না সাপের জিভের মতন বিদ্যুৎ। তাহলে ওই অদ্ভুত আলো এলো থেকে? মনে হলো পুরনো প্রাসাদটাকে যেন বৃত্ত করে ঘিরে ফেলেছে ওটা। না, ঝড় দেখতে হবে না তোমাকে, গলার স্বর কেঁপে উঠল আমার কথা বলার সময়। রড্রিক জোর করে তবুও জানলার কাছ থেকে যেতে চাইল না। হেলে আনলাম, বসিয়ে দিলাম একটা চেয়ারে। তুমি যা দেখে অবাক হয়েছ, বললাম আমি, তার মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। ঝড়ের সময় এরকম আলো প্রায়ই দেখা যায়। হতে পারে দিঘির বুকে যে বাষ্প জমেছে তার থেকে এই আলোর সৃষ্টি। যাই হোক, আমি এক্ষুনি জানলা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা বাতাসে তোমার ক্ষতি হতে পারে। জানলা বন্ধ করে দিলাম আমি। রড্রিক কোনো প্রতিবাদও করল না। হাতের কাছে টেবিলের ওপর যে বইটা পেলুম তুলে নিলাম। বললাম, এসো, বই পড়ে আজকের ঝড়ে রাতটা কাটিয়ে দিই। গল্পটা অ্যাডভেঞ্চার কাহিনী। গল্পের নায়ক ইথেলরেড এক শয়তান সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযানে বেরিয়েছে। আমি পড়তে লাগলাম। সন্ন্যাসীর বাড়ির দরজার সামনে এসে ইথেলরেড হাতে তরবারি দিয়ে কাঠের তক্তার ওপর প্রচণ্ড জোরে কয়েকটা বাড়ি মারল। দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাক্যটা পড়া মাত্র শেষ করেছি, দারুণ চমকে উঠলাম আমি। মনে হলো নাকি স্ট্রেট আমার কল্পনা বাড়ির কোনো চোরা কুটুরি থেকে একই রকম শব্দ ভেসে এলো, যার বর্ণনা আগেই আমি দিয়েছি, তক্তা ভাঙার শব্দ। ঝড়ের মধ্যে কত কি শব্দ হতে পারে। ব্যাপারটাকে আমল দিতে চাইলাম না, মনোনিবেশ করলাম পড়ায়। ঘরে ঢুকে সন্ন্যাসীর কোনো চিহ্ন দেখল না এথেলরেড। তার বদলে ওর নজর আটকে গেল একটা ড্রাগনের দিকে। ড্রাগনটা মুখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, রূপোর মেঝে আর সোনার তৈরি একটা প্রাসাদ পাহারা দিচ্ছে ওটা। ইথেলরেড তরবারির এক কোপে ধর থেকে মুন্ডু নামিয়ে ফেলল ড্রাগনটার। সাথে সাথে বিভৎস এবং ভয়ঙ্কর এক চিৎকার দিল ওটা। এই লাইনটা পড়া মাত্র আমার কানে দুরাগত ক্ষীণ একটা চিৎকার ভেসে এলো। মনে হলো গল্পের ড্রাগনের মতন গগন বিদারী আর্তনাদ করে উঠেছে কেউ অনেক দূরে। এই অপার্থিব আর্তনাদ আমার কানে ভ্রম নয় কল্পনাও স্পষ্ট বুঝতে পারছি আমি। ভয়ের শীতল একটা স্রোত যেন জমিয়ে দিল আমাকে। সত্যি সত্যি এবার চিৎকারটা শুনতে পেয়েছি, কিন্তু নিজের মনের অবস্থা টের পেতে দিলাম না রড্রিককে। তাহলে উত্তেজিত হয়ে ও হয়তো কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। হয়তো চিৎকারটা ও শুনতে পায়নি, নাকি এবারও আমি ভুল শুনেছি। তবে রড্রিকের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করলাম। এতক্ষণ দুজনে মুখোমুখি বসেছিলাম, এবার রড্রিক চেয়ার ঘুরিয়ে দরজার দিকে মুখ করে বসল। ওর ঠোঁট কাঁপতে লাগলো, মাথাটা নিচু হতে হতে বুকে গিয়ে ঠেকল, চোখ জোড়া বিস্ফারিত। এই অবস্থায় সে এদিক ওদিক দুলতে শুরু করলো। এবার ইথালরেডের ড্রাগনের লাশটা হেলে সরিয়ে সাহসের সাথে প্রাসাদের দিকে এগিয়ে গেল। ওর পায়ে শব্দ উঠল রূপালি মেঝেতে। প্রাসাদের দরজায় একটা সুদৃশ্য ঝকমকে ঢাল ঝুলিয়ে ড্রাগনকে যে হত্যা করতে পারবে তার জন্য পুরস্কার। ইথালরেডের ঢালের দিকে এগোতেই ওটা খসে পড়ল পায়ের কাছে মেঝের ওপর। বিরাট এবং ভয়ঙ্কর এক ঝনঝন শব্দ ছড়ালো চারিদিকে। বাক্যটা শেষ করতেও পারেনি, লাফিয়ে উঠলাম আর একটা শব্দে। মুখ থেকে ভারী ধাতব শব্দটা ভেসে এসেছে। রড্রিকের দিকে তাকিয়ে দেখি ওর কোনো ভাবান্তর নেই, আগের মতোই চেয়ারে দোল খাচ্ছে সে, চোখ দুটো ভাষাহীন। ওর দিকে এগিয়ে গেলাম আমি, দাঁত চেপে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। গায়ে হাত রাখতেই সারা শরীর থরথর করে কেঁপে উঠল রড্রিকের। কথা বলতে শুরু করলো সে, নিচু গলায় বিড়বিড় করছে। আমি যে আছি তাও লক্ষ্য করল না।
বলল, শোনোনি তুমি? কিন্তু আমি শুনেছি, কাঁপা গলায় বলল সে। বহু মিনিট, বহু ঘন্টা, বহু দিন ধরে আমি ওটা শুনে চলেছি, তবু সাহস পাইনি। ওহ, বলতে সাহস করিনি আমরা ওকে জ্যান্ত কবর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই, ওকে আমরা জ্যান্ত কফিনে পুরেছি। কিন্তু কথাটা বলার সাহস পাইনি, কিছুতেই কিছুতেই পাইনি। আর এখন আজ রাতে ইথেলরেড হাঁ হাঁ করে হেসে উঠল। সন্ন্যাসীর দরজা ভাঙল, মৃত্যু চিৎকার দিয়ে উঠল ড্রাগন। ঝনঝন শব্দে পড়ে গেল ঢাল। বরং বলো, কফিনের ডালা ভেঙে আর্তনাদ করে উঠল ম্যাডেলেন। তারপর তামায় মোড়া সরু বারান্দায় ছোটাছুটি শুরু করলো ঝনঝন শব্দে। ওহ, এখনো আমি এখন কোথায় পালাবো? ও এক্ষুনি এসে হাজির হবে এখানে। মৃত্যুর আগেই জ্যান্ত কবর দিয়েছি বলে আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবে। ওই যে, ওই যে, শুনতে পাচ্ছ না সিঁড়িতে ওর পায়ের আওয়াজ? শুনছো না ওর হৃৎপিণ্ডের প্রচন্ড শব্দ? বলে বিরাট এক লাফ মারল রড্রিক। পাগল, গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো তার। পাগল, ওই দেখো, ওই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রড্রিকের কথা শেষ হওয়ার সাথে সাথে খুলে গেল দরজা। বাতাসে আবার একটা ঝাপটা এলো ভেতরে, আর আমি দেখলাম চৌকাঠে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা লেডি ম্যাডলেন। ওর কাপড়ে রক্তের ছোপ স্পষ্ট, যেন প্রচন্ড যুদ্ধ করে এসেছে সে। এক মুহূর্ত ম্যাডলিনের দাঁড়িয়ে থাকলো দোরগোড়ায়, তারপর অমানসিক একটা চিৎকার করে যেন উড়ে এলো, ঝাঁপিয়ে পড়লো তার ভাইয়ের উপর। গা হিম করা আর একটা চিৎকার শুনলাম আমি, রড্রিকের মৃত্যু চিৎকার। প্রতি মুহূর্তে যে আতঙ্কের অপেক্ষায় ছিল, সেই আতঙ্কের শিকার হয়ে কে নৃশংসভাবে মরতে হলো। হঠাৎ তীব্র আলোয় একটা ঝলক দেখলাম, পিছনে ফিরে তাকালাম। এদিকে শুধু অ্যাশারদের বাড়িটা বিরাট ছায়া ফেলে দাঁড়িয়ে আছে। এই সময় বুঝতে পারলাম আলোর উৎস কোথায়। রক্ত লাল একখানা চাঁদ উঠেছে আকাশে। আলোর ঝলকটা এসেছে ওখান থেকেই। প্রাসাদের বিরাট ফাটলটা আলোকিত হয়ে উঠেছে ঝলকানিতে। ওদিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখি ফাটলটা ক্রমেই চওড়া হতে শুরু করেছে। এমন সময় দমকা একটা বাতাস ছুটে এলো, সশব্দে আছড়ে পড়ল বাড়িটার উপরে। হাঁ করে দেখলাম বাতাসের আঘাতে বিশাল খিলানার দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা প্রাসাদটা ভেঙে পড়ে গেল। আর ঠিক তখনই কানে ভেসে এলো উন্মত্ত জলরাশির গর্জন। জলার পানি যেন সাগরের ঢেউ হয়ে উঠে এলো উপরে। বানের জলের মতন ভাসিয়ে নিয়ে গেল অ্যাশারদের প্রাসাদের ধ্বংসাবশেষ। আর হাঁটু পানিতে আতঙ্কিত এবং হতবুদ্ধি আমি স্থির হয়ে দাঁড়িয়ে দেখলাম ভয়াল এক রাতের সর্বশেষ ধ্বংসযজ্ঞ।